যে বিপুল পরিমাণ মানুষের সাড়া পড়েছে অন্তত বিগত পশ্চিমবঙ্গের যে ইলেকশনগুলো হয়েছে, সেটা একটা গণতন্ত্রের পক্ষে একটা ভালো লক্ষণ। ভোটের যে মেজর ইস্যুগুলো ছিল তার মধ্যে এসআইআর একটা অন্যতম। একটা আশঙ্কা ছিল এই বছর যদি ভোটটা আমি না দিই, আবার একটা নির্দিষ্ট সময়ে 10 বছর 15 বছর পর যখন ভোটার লিস্ট এরকম পরিমার্জনের বিষয় আসবে, তখন হয়তো আমাদের নাম বাদ চলে যাবে। তবে একথাও সত্য, ভারতবর্ষের অন্যান্য রাজ্যের তুলনায় পশ্চিমবঙ্গে বরাবরই ভোটের পার্সেন্টেজ হার বেশি থাকে। ভোট না দিলেও ভোটার লিস্ট থেকে নাম বাদ যেত না। পশ্চিমবঙ্গের মানুষের ক্ষেত্রে একটা জিনিস কিন্তু সবাই মেনে নেয়, পশ্চিমবঙ্গের মানুষ বিশেষ করে আমরা কাকে ভোট দিই সেটা কিন্তু আমরা সঠিকভাবে বলি না। সুতরাং 4 তারিখের জন্য অপেক্ষা করা সেটাও বাড়ি থেকে ডেকে নিয়ে আসা, গাড়ি করে তুলে নিয়ে আসা, অনেকেই আসতে চান না, ভোটার লিস্ট নিয়ে বাইরে বসে থাকে। কারা কারা এখনও আমাদের শিওর ভোটাররা আসেনি, তাদেরকে তুলে নিয়ে এসে ভোট করা 60% একটা হিউজ অ্যামাউন্ট পার্সেন্টেজ এই ভোটটা কোন দিকে টার্ন করবে তার উপরেই কিন্তু পশ্চিমবঙ্গের ভোটের রেজাল্ট নির্ভর করবে। 2021 সালে 36টা আসনে কিন্তু 5,000-এর মার্জিন হয়েছিল এবং তার ফল নির্ধারণ। বীরভূম জেলায় কিন্তু অনেক আসন এবার খুব ক্লোজ কন্টেস্ট আছে। সিউড়ির সিটটার জয় পরাজয়টা আমার মনে হয় দুটো ফ্যাক্টরের উপর নির্ভর করছে। ভোট শেষ, ভোটের পর শুরু হয়েছে আলোচনা কে আসবে রাজ্যে নতুন করে ক্ষমতায়। আমরা সমীক্ষক দল নয়, কিন্তু মাঠে নেমে আমরা অভিজ্ঞতার কথা দেখেছি, মানুষের মন বোঝার চেষ্টা করেছি। আমাদের সঙ্গে আছেন সেই রকম একজন মানুষ যিনি রাজনৈতিক বিশ্লেষক নন, কিন্তু তিনি রাজনীতির এই চর্চা করতে ভালোবাসেন। আমাদের সঙ্গে আছেন সুমন্ত রাহা, নিত্যানন্দনের পক্ষ থেকে। আপনাকে নমস্কার। আজকে তো ভোট শেষ হলো, এই যে প্রচুর পরিমাণে ভোট পড়লো, এইটা দেখে কি মনে হচ্ছে? প্রথমেই আমি নিত্যনন্দন দর্শকদের অভিনন্দন জানাচ্ছি এবং এই চ্যানেল উত্তরোত্তর আরও শ্রীবৃদ্ধি হোক এই কামনাও করি। তা আজকে আমাদের রাজ্যের দ্বিতীয় দফার ভোট সম্পন্ন হলো, শান্তিপূর্ণভাবেই হলো। তা এই ভোটে যে বিপুল পরিমাণ মানুষের সাড়া পড়েছে অন্তত বিগত পশ্চিমবঙ্গের যে ইলেকশনগুলো হয়েছে, সেটা একটা গণতন্ত্রের পক্ষে একটা ভালো লক্ষণ। তবে একথাও সত্য, ভারতবর্ষের অন্যান্য রাজ্যের তুলনায় পশ্চিমবঙ্গে বরাবরই ভোটের পার্সেন্টেজ হার বেশি থাকে। এই বছর সেটা সমস্ত রেকর্ডকে ছাপিয়ে গেছে। তার অনেকগুলি কারণ আছে, সেই কারণগুলোর ওপর নির্ভর করেই মানুষ আজকে বুথে বুথে পৌঁছেছে এবং সারাক্ষণ লম্বা লাইন দাঁড় করিয়ে ভোট দিয়েছে। এর জন্য এটা কি এসআইআর এর কোনো কারণ যে নাম বাদ যাবে, এর জন্য একটা সবাই লোকে মানুষ ভোট দিয়েছে? এই বছর পশ্চিমবঙ্গে ভোটের যে মেজর ইস্যুগুলো ছিল তার মধ্যে এসআইআর একটা অন্যতম। এসআইআরের অনেকেরই যেটা একটা আশঙ্কা ছিল যে এই বছর যদি ভোটটা আমি না দিই, তাহলে হয়তো আগামী দিনে যখন আবার এরকম নাম বাদ যেতে পারে। এরকম আসবে আর কি, আবার একটা নির্দিষ্ট সময়ে 10 বছর 15 বছর পর যখন ভোটার লিস্ট এরকম পরিমার্জনের বিষয় আসবে, তখন হয়তো আমাদের নাম বাদ চলে যাবে। এই আশঙ্কা থেকেই অনেকে ভোটটা দিয়েছে আর কি। কিন্তু এর সঙ্গে ভোট না দিলেও ভোটার লিস্ট থেকে নাম বাদ যেত না, নাগরিকের না, অধিকার। সেটা তো অন্য বিষয়, কিন্তু এই যে বাড়তি ভোট পড়লো, মানে একদিক থেকে 10% মতো বাদ গেল, অন্যদিকে 10% বাড়তি বাড়লো। এই যে 10% বাড়তি ভোট, এটা কার দিকে যাবে বলে মনে হচ্ছে? এইবার যেটা হচ্ছে যে আমাদের যেটা ভোটের যেটা লক্ষণ আছে, সেটা আমি প্রথমেই বলি, আমি নির্বাচনী সমীক্ষক নই। আমার একটা ইচ্ছা থেকেই আমার এখানে আসা। আমি এটা ভালোবাসি, একটা ডাটা অ্যানালিসিস করতে ভোট নিয়ে। তাই 10% অতিরিক্ত ভোট পশ্চিমবঙ্গের মানুষের ক্ষেত্রে একটা জিনিস কিন্তু সবাই মেনে নেয়, পশ্চিমবঙ্গের মানুষ বিশেষ করে আমরা কাকে ভোট দিই সেটা কিন্তু আমরা সঠিকভাবে বলি না। আমরা কিন্তু বলি না, বাইরে যখন এক্সিট পোল হয় তখন কিন্তু আমরা বলি না, বা সম্পূর্ণ উল্টো বলি, বা যিনি প্রশ্ন করছেন তার প্রশ্নকর্তার মন বুঝে সেরকম উত্তর দিই। সুতরাং পশ্চিমবঙ্গে এত তাড়াতাড়ি আজকেই ভোট শেষ হলে 10% ভোট অ্যাকচুয়ালি কার দিকে টার্ন করেছে সেটা সঠিকভাবে যদি এত তাড়াতাড়ি বলি, তবে সেটা মনে হয় একটু ভুল গণনা। এটাও একটা বিষয়, সেটা হচ্ছে আমরা সমীক্ষক নয়, এবং সমীক্ষা করতে গিয়ে যে পদ্ধতি মানতে হয়, যা বলতে হয়, এটা একটা বিজ্ঞান। কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখি অনেক সময় মিলে যায়, আবার বেশিরভাগ সময় মেলেও না। এখন এই যে 10% বাড়তি নিয়ে কথা হচ্ছে, আমরা শুধু ভাবছি যে দুটি শাসক দলের যারা এখন প্রতিদ্বন্দ্বী আছেন, বিজেপি এবং তৃণমূল,
এই দুটো পক্ষেই যাবে। আমরা কিন্তু তুলনায় কিন্তু কখনোই বামপন্থীরা কত পেতে পারে বা কংগ্রেস কত পেতে পারে এ নিয়ে আলোচনা করছি না। এটা কি মনে হয়? এক্সিট পোলগুলোর এখানে একটা রহস্য আছে। এক্সিট পোলে আজকে যেমন দেখা গেছে চ্যানেলগুলোয় যে 2% থেকে 3% মেজর দুটো কন্টেস্টিং দলের মধ্যে ফারাক আছে। হোয়ারাস আদার্স যে দল কংগ্রেস, সিপিএম এবং আর যে আইএসএফ আছে তাদেরকে কিন্তু 16% ভোট দেওয়া হয়েছে। এই ভোটটা কিন্তু পুরোপুরি একটা গেসের ওপর নির্ভর করে দেওয়া হয়েছে। 16% একটা হিউজ অ্যামাউন্ট পার্সেন্টেজের ভোট। এই ভোটটা কোন দিকে টার্ন করবে তার উপরই কিন্তু পশ্চিমবঙ্গের ভোটের রেজাল্ট নির্ভর করছে। আর 3% ভোট বা 2% ভোটের মার্জিনে কিন্তু অনেক সিট কিন্তু এদিক ওদিক হয়ে যেতে পারে। বিগত দিনেই আমরা দেখেছি বা আমি যে ডেটা অ্যানালিস করেছি তাতে পশ্চিমবঙ্গে 2021 সালের 36টা আসনে কিন্তু বিলো 5000-এর মার্জিন হয়েছিল এবং তার ফল নির্ধারণ হয়েছিল। তার মধ্যে লোয়েস্ট ছিল 57। দিনহাটায় একটা ইলেকশন, দিনহাটায় যে ইলেকশন হয়েছিল তাতে 57টা ভোটের কিন্তু মার্জিনের জয় পরাজয় নির্ধারণ হয়েছিল। অনেক আসনে 100, 200, 300 আছে। সুতরাং এই 2% ভোটটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যেদিকে ঢলে যাবে এইটা কেউই ক্যালকুলেশন করতে পারবে না। আমার মনে হয় এটা বসে থেকে ক্যালকুলেশন করা একটু মুশকিলই আছে। আর আমরা এক্সিট পোলটা যেটা করি এটা একটা আমার যেটা ব্যক্তিগত মনে হয় স্যাম্পেল সাইজের উপর নির্ভর করে। স্যাম্পেল সাইজ কতটা আছে, কোন জায়গা থেকে নিয়েছি। হ্যাঁ, মানে মফস্বলে না হ্যাঁ, গ্রামাঞ্চলে না যিনি কত- যে সংস্থা করছে তার উপর যদি তার উচ্চপদস্থ কর্তাদের চাপ থাকে, কোনো একটা কোঅপারেটিভ যদি যেখানে যার মানে ভালো দখল আছে সেইখানে গিয়ে যদি করে তাহলে সেই রকমই রেজাল্ট আসবে। কিন্তু আমরা যদি আমরা গোটা কনস্টিটিউশনকে ধরে যদি আমরা করি তাহলে হয়তো অন্যরকম করতে হবে। তবে এক্সিট পোল করতে গেলে যে খরচ লাগে সেটা অনেকেই ব্যয় করতে চায় না এবং ফোনে ফোনে সবাই করার চেষ্টা করে। ফোনের যে তথ্য নেয় সেটা সম্পূর্ণ ভুল, সেটা কোনোদিনই মিলবে না। তবে কিছুটা গেস করা যায় বা কিছুটা চিত্র পাওয়া যায়। আচ্ছা, কিন্তু আমরা এখনই ভোট শেষ হওয়ার পরে পরেই যে সমীক্ষাগুলো দেখছি তাতে বেশিরভাগ সমীক্ষক দলই বিজেপিকে এগিয়ে রাখছে। এই একটা পরিবর্তন হচ্ছে বলে তাদের অনুমান। আবার অনেকেই আছে যারা আবার প্রত্যাবর্তন করবে বলে তৃণমূলের দিকে ঝোঁক রাখছে। তাহলে কি এখন এত তাড়াতাড়ি আমাদের আশাটা ঠিক না, হবে না? পশ্চিমবঙ্গের যে নির্বাচনী ইতিহাস আছে, পশ্চিমবঙ্গের নির্বাচনী ইতিহাসে সাধারণত এত ক্লোজ মানে লড়াই বা ক্লোজ রেজাল্ট দেখা যায় না। একটা ক্লিয়ার ম্যান্ডেট দেখা যায় পশ্চিমবঙ্গের নির্বাচনী ইতিহাসে। যেই পায় সে কিন্তু ক্লিয়ার মেজরিটি পায়। তো এই বছর তো একটা ব্যতিক্রমী ইতিহাস আছে। সুতরাং ওই যে বারবার বলছে ওই 2% আর 16% ভোটের ওপরে কিন্তু অনেক কিছু ডিপেন্ড করছে। 2% ভোট কিন্তু যে কোনো দিকে ঢলে যেতে পারে। তার উপরেই কিন্তু অনেক আসনও কিন্তু এদিক ওদিক হয়ে যেতে পারে, যেগুলো হাড্ডাহাড্ডি বরাবরই হয়ে এসেছে সেই রেজাল্টগুলোও কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে, যেহেতু এক্সিট পোলের রেজাল্টও খুব ক্লোজ আছে। সুতরাং 4 তারিখের জন্য অপেক্ষা করাই শ্রেয় হবে আমার মনে হয়। আচ্ছা, এছাড়াও একটা দীর্ঘদিনের সাংবাদিকতা করতে করতে দেখেছি যেখানে যে শাসক দল থাকে তারা যতই কড়া পাহারা থাকুক, যতই নজরদারি থাকুক, 4 থেকে 5% তারা কিন্তু ছাপ্পা ভোট দেয়। এবারে সেই ছাপ্পা ভোট তো হয়নি। ফলে এই শাসক দলের পক্ষে যাওয়া 4% বা 5% যে ভোট সেটা কি কমতে পারে? আমি ঠিক ছাপ্পা শব্দটাকে আমি ব্যবহার করতে চাইছি না। তবে এটা ঠিক কথা, 4 থেকে 5% যেটাই বলা হোক, 2% বা 3% শাসকের অনুকূলে হ্যাঁ যায়। শাসকের অনুকূলে যায়। তার জন্য একটা সংগঠন লাগে। আমি দেখেছি যদি সংগঠন থাকে, বাড়ি থেকে ডেকে নিয়ে আসা, গাড়ি করে তুলে নিয়ে আসা, অনেকেই আসতে চান না। হ্যাঁ, এই এই একটা মেশিনারি ব্যাপার থাকে। বা দিনের শেষে কতজন ভোট দিল না তাদের হ্যাঁ, ভোট বা দিয়ে দেওয়া। যদি সেরকম সংগঠন থাকে তারা ভোটার লিস্ট নিয়ে বাইরে বসে থাকে, কারা কারা এখনো আমাদের শিওর ভোটাররা আসেনি তাদেরকে তুলে নিয়ে এসে ভোট করা, এরকম একটা ব্যাপার থাকে। সুতরাং এই এই পার্সেন্টেজটা কিন্তু সংগঠনের উপরে ডিপেন্ড করে কিন্তু। এটা তো সারা রাজ্যের পরিপ্রেক্ষিতে তাহলে আপনার কি মনে হচ্ছে যে এবারে কি পরিবর্তন আসবে না আবার প্রত্যাবর্তনই করবে শাসক দল? এবং আমি সাধারণ নাগরিক হিসেবে বলতে চাই এই বছর নির্বাচনে বিশেষ করে মিডিয়াতে পরিবর্তন আর প্রত্যাবর্তন শব্দ দুটো খুবই জনপ্রিয় হয়েছে। তা আমি সাধারণ নাগরিক হিসাবে আমি উন্নয়নের পক্ষে, উন্নয়নের সাথেই আছি। পরিবর্তন প্রত্যাবর্তন এই শব্দ দুটোর মধ্যে না গিয়ে আমি উন্নয়নের পক্ষেই আছি। না, এবারে উন্নয়নের পক্ষে কোন দিকে হবে? জোড়া ফুলের দিকে যাবে না একক ফুলের দিকে যাবে? উন্নয়ন আমরা তো সাধারণ নাগরিকের যিনি উন্নয়ন করবেন আমরা সাধারণ নাগরিক সেই দিকেই থাকবো আগামী দিনে। আচ্ছা, দুটো দলই আমরা দেখছি প্রচারে যেভাবে ভাষা ব্যবহার করেছে, কদর্য কথাবার্তা বলেছে, এর সঙ্গে তো উন্নয়নে কোনো মিল নেই, কোনো এজেন্ডা নিয়ে তো খুব একটা কেউ হয়নি লড়াইয়ে।
না, এটা সমর্থনযোগ্য না, এটা আমি পরিষ্কারই বলছি। তার কারণ হচ্ছে যে আমাদের পশ্চিমবঙ্গে এরকম ছিল না বিগত দিনগুলোতে। এবার সত্যিই তাই এটা একটু খারাপ লাগারই জায়গা, এরকম প্রয়োগ হয়েছে। আগামী দিনে যদি এটা কাটিয়ে ওঠা যায় তাহলে মনে হয় বাংলার যে সংস্কৃতি কৃষ্টি নিয়ে আমরা সারাক্ষণ বলছি সেটা মনে হয় আরও সুরক্ষিত থাকবে বা সেটা রক্ষিত থাকবে। আচ্ছা, আপনিও বীরভূমের ছেলে, আমরাও বীরভূমের দীর্ঘদিন সাংবাদিকতার সঙ্গে যুক্ত। 11টি আসন আছে। মানুষ জানতে চাইছে যে 11টা আসনের ফলাফল কি হবে। গতবারে 11-র মধ্যে 10টা ছিল তৃণমূলের শাসক দলের, 1টি ছিল বিজেপি। এই সংখ্যা কি বাড়তে পারে না আরো শাসক দল এগিয়ে যাবে? এইগুলো খুব ভালো করে বলতে পারবে যারা গ্রাউন্ডে কাজ করছে। তবে আমি কখনোই অস্বীকার করছি না, আমার এই ফিল্ডে আমার একটা ব্যক্তিগত ইন্টারেস্ট আছে। বীরভূম জেলায় কিন্তু অনেক আসন এবার খুব ক্লোজ কন্টেস্ট আছে, অনেক কটা আসনই ক্লোজ কন্টেস্ট আছে। সেই জন্যে এইখানেই কিন্তু সংগঠনের একটা ভূমিকা থেকে যায়। এই ক্লোজ কন্টেস্টগুলো হয়েছে আর কি, ভোটের পর আমরা অনেকেই জানি। সেগুলো কোন দিকে ঢলে পড়বে সেগুলো এখনই বলা মুশকিল আছে। কিন্তু বেশ কিছু আসন আছে, অন্তত 4 থেকে 5টা আসন আছে ভেরি ক্লোজ কন্টেস্ট আছে। সেগুলো এখনই অনুমান করা একটু মুশকিলই আছে। কেন আবার বলছি, আমাদের রাজ্যে বা আমাদের সিউড়ি শহরেও ভোট দেয় একজনকে, দল দেখে বা ভিড় দেখে আর এক রকম বক্তব্য রাখে। যেরকম সোসাইটিতে বসে, যে ক্লাবে বসে, যে সংস্থায় বসে, যে পাড়াতে বসে, সে কিন্তু উল্টো বক্তব্য দেয়, যেদিকে দল ভারী সেরকম করে বলে। সুতরাং এখানে গেস করা একটু মুশকিলই আছে। না, বীরভূমের চরিত্রে আমি বলি, যেটাতে একটি দল আসছেন যারা সনাতনীদের ভোটের উপরে নির্ভর করছে, আবার একটি দল আছে যারা উন্নয়নের উপর নির্ভর করছে। সনাতনীর সংখ্যা কম আছে নলহাটি, হাসন, মুরারই এই এলাকায় তারা সরাসরি বলি বিজেপি তেমন করে প্রচার করেনি, জোর দেয়নি। বাকি যেগুলি আছে, বাকি এইগুলিতেই কি লড়াই বেশি হবে শাসকের সঙ্গে বিজেপির? হ্যাঁ আছে, অন্যান্য সিটগুলো ক্লোজ কন্টেস্ট আছে, হ্যাঁ, এটা অস্বীকার করার জায়গা নাই। অন্যান্য সিটগুলোর লড়াই আছে। তবে এই যে 10% ভোট বা যে ভোটটা বেশি পড়েছে, সব বারবার বলছে এটা কিন্তু আনডিসাইডেড। এটা কিন্তু সত্যি করেই বোঝা একটু মুশকিলই আছে। যারা নিয়মিত পার্টি করছেন গ্রাউন্ড লেভেলে, তারাও হয়তো ঠিকঠাক স্পেকুলেট করতে পারছেন না। সেই জন্য আমার মনে হয় তারাও একটু ক্যালকুলেশনটায় একটু চাপই আছে। সেটা বারবার বলছি, সেটা বলা কিন্তু একটু মুশকিলই আছে কি হবে আগামী দিনের। না, দুটি কেন্দ্র নিয়ে মানুষের বেশি আগ্রহ। একটি হচ্ছে সিউড়িতে কে জিতবেন, কারণ এখানে বিজেপির রাজ্য সহসভাপতি জগন্নাথ আছেন, আমাদের প্রধান উজ্জ্বল চ্যাটার্জি আছে, আবার অন্যদিকে রামপুরহাটে আছেন আশিস বন্দ্যোপাধ্যায়। কিন্তু দুটি কেন্দ্রেই বামফ্রন্টের পক্ষে, সিপিএম এর পক্ষ থেকে সিউড়িতে আছে মতিউর রহমান, ওদিকে সঞ্জীব মল্লিক। এই দুজনেই জনপ্রিয়। এদের ভোটটি কিন্তু কেউ হিসাবের মধ্যে আনছেন না, যে এদের ভোট থেকে কি জয় পরাজয় কোনো প্রার্থীর গলায় মালা যাওয়ার ক্ষেত্রে কোনো তফাৎ হয়ে যাবে। এইখানে আমি একটু পরিষ্কারই বক্তব্য রাখবো। সিউড়ির সিটটার জয় পরাজয়টা আমার মনে হয় দুটো ফ্যাক্টরের উপর নির্ভর করছে। একটি হচ্ছে সিউড়ি পৌরসভায় কে কতটা মার্জিন, মানে বিগত দিনে যা মার্জিন ছিল সেটা সেই প্রার্থী বাড়িয়ে নিতে পারবে কিনা, বা যারা পিছিয়ে ছিল বিগত 21 সালে বা 24 সালে লোকসভায়, তারা সেই গ্যাপটাকে আরও কমাতে পারবে কিনা। সিউড়ির মার্জিন যত বেশি হবে তত কিন্তু জয় পরাজয় আরও ক্লিয়ার হয়ে যাবে। সিউড়ির মার্জিনের ওপর পৌরসভা, আমি 21টা ওয়ার্ডে বলছি, পৌরসভার ওপরে কিন্তু অনেক 18.5 একটা অংশ সাঁইথিয়ার দিকে ঢুকে গেছে। হ্যাঁ, যেটা আমাদের সিউড়ি, হ্যাঁ একটা অংশ চলে গেছে। তবে সিউড়ি পৌরসভা কিন্তু খুব ভাইটাল ক্রুশিয়াল রোল প্লে করবে সিউড়ি ইলেকশনের বিধানসভার রেজাল্টের উপরে। এখানে মার্জিন যেটা বলা হচ্ছে, যেটা অনেকে আশা করছেন যে সিউড়ি শহরে আমাদের বর্তমান চেয়ারম্যান, তিনি অনেকটা বিগত দিনে যে গ্যাপটা ছিল তিনি অনেকটা মেকআপ করে দিয়েছেন। যদি সেটা হয় তাহলে তার সম্ভাবনা বেশ উজ্জ্বল আছে। আর যিনি চাইছেন যে বিগত দিনে মার্জিনটাকে আরও বাড়িয়ে নিয়ে যাব, তাহলে তার সম্ভাবনাও কিন্তু বেড়ে যাবে। একই সঙ্গে আমি বলবো এই সিউড়ি বিধানসভা আরেকটি জায়গার কিন্তু ক্রুশিয়াল রোল আছে, সেটা রাজনগর। এই রাজনগর কিন্তু একটা ভাইটাল রোল প্লে করবে। ওইটার দিকে অনেকেই তাকিয়ে আছে যে রাজনগর কতটা লিড দেবে। সিউড়ির ক্ষেত্রে যেটা প্রযোজ্য ভাইস ভার্সা, ওই দিকে কিন্তু তাই প্রযোজ্য। রাজনগরে বর্তমান চেয়ারম্যানকে কতটা লিড দেবে, বা যিনি দাঁড়িয়েছেন অপরপক্ষে তিনি কতটাই লিডটাকে কমাতে পারবেন, মার্জিনটাকে কমাতে পারবেন। এই দুটোর ওপরই আমার মনে হচ্ছে, এই দুটোর ওপরই রোল। আর বাদ বাকি যা আছে সেগুলো কিন্তু সেমই থাকবে। আমরা যেটা বলছি শাহাপুর, আলুন্দা, এগুলো বরাবরই একটি বিশেষ দলে ভোট পড়ে এবং সেই মার্জিনও থাকে। না, যেহেতু তথ্য নিয়ে কাজ করেন, এবার শাহাপুর থেকে আরম্ভ করে আলুন্দা থেকে মোট সিউড়ি বিধানসভায় প্রায় 26,000 ভোট এবারে এসআইআরে কাটা গেছে।
পাশাপাশি অন্যদিকে 2021 সালেও এরকম সম্ভাবনা দাঁড়িয়েছিল, এবং এবারের যিনি বিজেপি প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায় তিনিও দাঁড়িয়েছিলেন, কিন্তু করোনার প্রকোপেই হোক, ভয়ে হোক, যার জন্য 26,000 শহরের মানুষ ভোট দেয়নি। ফলে ব্যবধানটা যে হয়েছিল তাতে পরাজয় স্বীকার করতে হয়েছিল। আমাদের প্রশ্ন কি, এবারে শহরে যে মানুষ ভোট দিয়েছে সেটা কি এই দুটো চট্টোপাধ্যায়ের মধ্যে কোন চট্টোপাধ্যায়কে বেছে নেবে? শহরের মানুষ ভোট তো সকাল থেকে লম্বা লাইন আমরা দেখেছি বুথে বুথে। এখানে চেয়ারম্যান একবারে লোকাল, মানে যিনি একটা এত বড় শহরের চেয়ারম্যান, তার তো একটা সংগঠন আছে, প্রভাব থাকবেই, খুব স্বাভাবিক। কাউন্সিলররা তার হাতের কাউন্সিলর মিনস হচ্ছে তার সঙ্গে ওঠা বসা তারই নেতৃত্বে আছেন। সুতরাং তিনি কাউন্সিলরদের কতটা মোবিলাইজ করতে পেরেছেন, কাউন্সিলরদের কতটা রাস্তায় নামাতে পেরেছেন, তার উপরেই কিন্তু তার জয় পরাজয় নির্ভর করছে। কাউন্সিলররা যতটা বেশি তাদেরকে মোটিভেট করে, যতটা বেশি রাস্তায় নামিয়ে, যতটা বেশি ওয়ার্ডগুলোতে তিনি যদি মার্জিন বাড়াতে পারেন বা বিগত দিনে ডেফিসিট যে ছিল সেই ডেফিসিটটাকে কমাতে পারেন, তাহলে তার একটা ভালো একটা জিনিস দেখা গেছে যে গত পৌরসভা নির্বাচন বা পঞ্চায়েত নির্বাচন, এই দুটোর নির্বাচনই কিন্তু তৃণমূল সরকারের আমলে হয়নি, মূলত একতরফাভাবে জিতে গেছে। মানুষের এই যে ভোট দিতে না পারা, তার কি বিরূপ কোনো প্রতিক্রিয়া হবে? হ্যাঁ, এটা একটা খুব সত্যি কথা। ভোট দিতে না পারলে আমার মনে হয় সবচেয়ে বড় ক্ষতি হয় যে ক্ষমতায় আছে শাসক দলেরই সবচেয়ে বেশি ক্ষতি হয়। কেন ক্ষতি হয়, এটা আমার ব্যক্তিগত অনুভূতি। তাহলে মানুষের মানে কি প্রভাব, মানুষ কি ভাবছে, সেটা কিন্তু আর করা যায় না, গেস করা যায় না, অনুমান করা যায়। আজকে যদি ধরে নেওয়া হতো সেই ভোটটাই সিউড়ি শহরবাসী ঝেঁকে ভোট দিত পৌরসভায়, যেটা আপনি বলছেন, তাহলে কোন ওয়ার্ডে সত্যিকারের কতটা ডেফিসিট বা কোন ওয়ার্ডে কতটা শাসক দলের পক্ষে আছে সেটা কিন্তু বোঝা যেত, যে কার ভোটার কতটা। সেটা কিন্তু সেই তথ্যটা সঠিকভাবে কিন্তু কারো কাছেই নাই, যেহেতু সেই ভোটটার আমরা বুঝতেও পারছি না। সুতরাং এইবার কিন্তু অন্ধকারে থেকেই ওই কাউন্সিলররা যতটা মোবিলাইজ করবে, আমার মনে হয় তার উপরেই পুরো নির্ভর। বীরভূমের 11 আসনের কি ফল হতে পারে একদম সরাসরি? কোন দিকে যেতে পারে, কোনটা হাড্ডাহাড্ডি হতে পারে কি না হতে পারে? তো বারবার আমি বলছি আমি নির্বাচনী সমীক্ষক নই। আমার এইটা আমি রাস্তায় নেমে রাজনীতিও করি না, আমার অন্য একটা পেশা আছে। তবে একটা ভালোবাসার জায়গা থাকেও, ভালো লাগার জায়গা আছে। আমি বারবার বলছি 4টে আসন কিন্তু খুব ক্লোজ আছে, খুবই ক্লোজ। এগুলো কি হয়েছে না হয়েছে এটা বলা কিন্তু একটু মুশকিলই আছে। আর যেমন আমি একটা সাহস করেই বলছি, রামপুরহাট আপনি বললেন এর আগে, আশিস ব্যানার্জি আমাদের, উনি একজন অধ্যাপক, এই মানে সত্যি শ্রদ্ধেয় ব্যক্তি। আমি বিগত বেশ কয়েকটা নির্বাচনে দেখেছি প্রতিবারই একটা রব উঠে, আশিস ব্যানার্জি এবার হেরে যাচ্ছেন, আশিস বাবু হেরে যাচ্ছেন, দিনের শেষে কিন্তু উনিই জেতেন। আমি এটা দেখেছি, দিনের শেষে কিন্তু উনিই জয়লাভ করেন, প্রার্থী হিসাবে হোক, তার সংগঠনের জোরেই হোক, উনিই জেতেন। তাই এবার আমার মনে হয় এক্ষেত্রেও সেটা ব্যতিক্রম হবে না। এটা আমার ব্যক্তিগত অনুভূতি, যতই ভোট বাড়ুক, এসআইআর এর নাম বাদ যাক, আমার মনে হয় এক্ষেত্রে এইবারও ব্যতিক্রম হবে না। এই একটা আমি ক্লিয়ার কাট দিতে পারি আর কি। আমরা আলোচনা করলাম আমাদের সীমিত ক্ষমতা, আমাদের সীমিত সমীক্ষা, কিন্তু সুমন্তবাবু যেটা বারবার বললেন, যেটা হচ্ছে যে মানুষ তার মনের কথা বলছে না। যেমনভাবে মানুষ তার মনের মতো করে ভোট দিয়েছেন কিন্তু মনের কথা বলছেন না, ফলে সমীক্ষার যে ফল এখনো পর্যন্ত যা দেখা যাচ্ছে, ভোট পরবর্তী ক্ষেত্রে আরও তার পর্যালোচনা চলবে। এখন আগামী 4 তারিখ অবধি কী হয় কি না হয় আমরা তার দিকে নজর রাখবো। কারণ এখন ডায়মন্ড পদ্ধতির মতো 5-5-1 হবে নাকি 4-3-4 হবে, এই পদ্ধতি এখন চলবে। এই আলোচনা চলতে থাকুক, আমরা আপনাদের সঙ্গে আছি। আমাদের সঙ্গে সুমন্তবাবু সময় দেওয়ার জন্য নিত্যানন্দ নমস্কার।